দর্শক, স্বাগত প্রথম ভোট অনুষ্ঠানের আজকের পর্বে। বাংলাদেশ টেলিভিশনের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি ফেরদৌসী আহমেদ চৌধুরী। আজ আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঐতিহাসিক মুহূর্তগুলোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। 1971 সালের মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের আত্মত্যাগ এবং 24শে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক চেতনা সকল নাগরিকদের রাষ্ট্রীয় জীবনকে যে দিক নির্দেশনা দিয়েছে, তারই ধারাবাহিকতায় আজকের এই গণতান্ত্রিক প্রক্রিয়া। আর এই গণতান্ত্রিক এই উত্তরণের প্রথম কাজই হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের আয়োজন। আর এবারই প্রথম একসাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন 8 জন বিভিন্ন পেশার প্রথম ভোটার। তাদের ভোট প্রদান সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ রশিদ মিয়া। আপনাকে অনেক অনেক স্বাগত আজকের প্রথম ভোট অনুষ্ঠানে। প্রথমে এক এক করে আমাদের আজকে যে প্রথম ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে পরিচিত হব। প্রথমে আমি আমার ডান পাশে প্রথম ভোটারদের কাছে যাব। মোহাম্মদ এরশাদ মিয়া, আমি একজন ভিডিও এডিটর। আমার নাম হচ্ছে মরিয়ম খানম করবি, আমি হচ্ছে একজন ব্যাংকার। মোহাম্মদ মাজিদুল ইসলাম মৃদুল, আমি অনার্স চতুর্থ বর্ষের স্টুডেন্ট, ফিলোসফি ডিপার্টমেন্ট, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ। সাফিয়া সুবা আন্নি, নর্দার্ন ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। এবার আমি আমার বা পাশে প্রথম ভোটারদের কাছে যাব। ইপসিতা শবনম, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের LLM এর স্টুডেন্ট। মামুনুর রশিদ, বিজনেসম্যান। রাবেয়া বেগম, আমি একজন গৃহিণী। আমার নাম থমাস চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে পড়াশোনা করছি। আমরা সবার পরিচয় জেনেছি, তো আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি, নির্বাচন তো একেবারেই দ্বারপ্রান্তে, নির্বাচন কমিশনের প্রস্তুতিগুলো কি এবং কিভাবে সম্পন্ন করছে তারা তাদের কাজগুলো? একেবারেই আমরা নির্বাচনের দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। নির্বাচন কমিশন শেষ মুহূর্তের যে প্রস্তুতিগুলো, সেই প্রস্তুতিগুলো আমরা শেষ করে এনেছি। আর ভোট গ্রহণের মাত্র অল্প সময় বাকি আছে। এই সময়ের মধ্যে যে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা কনসেন্ট্রেট করছি এবং নির্বাচন কমিশনের পক্ষে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসাররা অক্লান্ত পরিশ্রম করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে অক্লান্ত পরিশ্রম করছে এই নির্বাচনটিকে অর্থবহ করবার জন্য, গ্রহণযোগ্য করবার জন্য এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নেতৃত্বে যারা কাজ করছে, সর্বোপরি এদেশের জনগণ, এদেশের মানুষ, ভোটাররা অধীর আগ্রহে এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। অল্প সময়ের মধ্যেই তারা ভোট কেন্দ্রে গমন করবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে, যে নির্বাচিত প্রতিনিধিরা আগামী 5 বছর এই দেশের শাসনভার গ্রহণ করবে। আমরা আমাদের তরুণ ভোটারদের কাছ থেকে প্রশ্ন জানতে চাইছি যে নির্বাচন কিন্তু একেবারেই দ্বারপ্রান্তে, তো আপনারা এই যে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনার অনুভূতিটা কি? ভোট হলো একজন মানুষের নাগরিক এবং গণতান্ত্রিক অধিকার। ভোটার হিসাবে আমার অনুভূতি অবশ্যই আনন্দের, কারণ আমি আমার মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছি। ভোটের মাধ্যমে আমি এমন একজন নির্বাচিত প্রার্থী বেছে নিতে চাই যার ভিতরে সৎ মনোভাব থাকবে, অবশ্যই ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠা হয় সেই মনোভাব থাকবে। তিনি ব্যক্তি এবং দলীয় স্বার্থ দেখার আগে দেশ এবং জনগণের জন্য কাজ করবে। আমার ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশ যিনি নেতৃত্ব দিবেন তেমন একজন যোগ্য ব্যক্তি আমি নির্বাচন করার সুযোগ পাচ্ছি। অবশ্যই ভোট দেওয়া একটি আনন্দের, তেমনি একটি টেনশনও কাজ করে। টেনশনটা হলো আমার ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন তার ভিতরে নির্বাচনের আগে যে কমিটমেন্ট ছিল, পরবর্তীতে তিনি তার কমিটমেন্ট ঠিক রাখবে কিনা এবং নতুন প্রজন্ম পরবর্তীতে যে বাংলাদেশ চায় সেটা কি তিনি উপহার দিতে পারবে কিনা। নির্বাচনের আগ মুহূর্তে আমার প্রস্তুতিটা হচ্ছে যে যেহেতু প্রথম ভোটার আমি, তো আমার এলাকা থেকে যিনি দাঁড়িয়েছেন এবং আমার আরও যে প্রতিদ্বন্দ্বী আছে, আমার আশেপাশে যারা ভোটার আছে, তাদেরকে হচ্ছে আমি প্রথমত সচেতন করতেছি যে আমার এলাকায় যিনি সবচেয়ে ভালো এবং সৎ এবং অনেস্টলিভাবে সে কাজ করতে পারবে, আমরা যেন তাকেই ভোটটা গিয়ে ভোট কেন্দ্রে দেই এবং আমরা যেন ভোটটাকে একদম মিসইউজড না হতে দেই, একদম ভালো প্রার্থীকেই যেন আমরা দিই। আমি যেহেতু নতুন ভোটার আর আমি এই প্রথম যাব ভোট কেন্দ্রে ভোট দিতে, তো আসলে এই অনুভূতি বলে বোঝানোর মতো না, তবে অবশ্যই ভালো। এবার আমি প্রথম ভোট দিতে যাচ্ছি। বাবা মার কাছ থেকে অনেকবার জানছি যে ভোটে অনেক ঝামেলা হয়, বা এবার অনেক সুষ্ঠুভাবে ভোট প্রদান করা যাচ্ছে। আমি অনেক বেশি আগ্রহ ভোট দেওয়ার ক্ষেত্রে। বাহ, আপনি নিজে বাবা মার কাছ থেকে শুনেছেন ভোট দেওয়ার ব্যাপারে এবং নিজে আপনি খুবই আগ্রহী
এবং খুব উৎসাহের সাথে ভোট কেন্দ্রে যাবেন। এই পাশে তরুণ ভোটারদের কাছে জানতে চাইছে আপনাদের প্রিপারেশনটা কি? আপনারা যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন, কীরকম প্রিপারেশন আপনাদের? ভোটের যেহেতু আমাদের দীর্ঘদিন পরে আমরা সুস্থভাবে ভোট দেওয়ার একটা পরিবেশ পাচ্ছি, তো এই পরিবেশে আমরা চাই যে 24-এর পরবর্তী যে সময়টা যাচ্ছে, আমরা চাই যে তরুণ ভোটাররা যেভাবে উৎসাহের সাথে একটা ভালো প্রার্থী বেছে নিতে পারে, এই মনোভাবটা সৃষ্টি করা আমরা চাই যে তরুণদের পক্ষ থেকে আসুক এবং আমরা যারা ভোট দিতে যাব সেরকম একটা পরিবেশ যেন আমরা পাই, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই যেখানটার মাধ্যমে পরবর্তীতে আমরা একটা সুন্দর সরকার বেছে নিতে পারি। আপনি কেমন নিজেকে প্রিপেয়ার করেছেন? আমি খুবই এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট টাইম ভোট হতে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার ভোটের ব্যাপারে আমার একটা এক্সপিরিয়েন্স অলরেডি আছে, কারণ গত বছরে আমাদের ডাকসু নির্বাচন হয়েছিল, তো ওখানে আমি নিজে একজন ক্যান্ডিডেট ছিলাম। তো তাই মানে আমার মনে খুবই এক্সাইটমেন্ট কাজ করছে। আর প্রিপারেশন বলতে আমি খুবই মানে মেন্টালি একটু প্রিপারেশন নিচ্ছি, যাতে যে প্রার্থী আছেন মানে ভালো একজন প্রার্থী থেকে আমি ভোট দিতে পারি। আমার অনুভূতি খুবই ভালো, যেহেতু এবার আমার প্রথম ভোট। আমি যেহেতু খুব আনন্দের সাথে ভোট দিতে যাব, আমি সবাইকে, বাংলাদেশের যারা ভোটার আছেন, যারা নাগরিক, আমি বলবো সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য। সবাই যাতে সুস্থ সুন্দরভাবে সুশৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে ভোট দেয়, আমি এটাই প্রত্যাশা করি। আমি প্রথম ভোটার, তো এর আগে কখনো ভোট দিই নাই, তো আমি খুব এক্সাইটেড যেন সুষ্ঠুভাবে ভোটটা মানে দিতে পারি আর কি। আপনি তো ওনাদের সবার অনুভূতির কথা শুনলেন, আপনার কি মনে হয় নির্বাচন কমিশনকে আসলে সবার প্রত্যাশা পূরণ করতে পারবে? তাদের সবাইকে ধন্যবাদ। তারা তাদের প্রত্যাশার কথা বলেছেন, আগামীর বাংলাদেশ কীরকম হবে সেরকম কথাও বলেছেন। নির্বাচন যেহেতু একেবারেই ঘনিয়ে এসেছে, তো আমি আশা করব এবং আমরা প্রত্যাশা করব বাংলাদেশের মানুষ সঠিক প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সঠিক রাজনৈতিক নেতৃত্বের হাতেই বাংলাদেশকে তাদের দায়িত্ব পালনের জন্য তুলে দিবে এবং নির্বাচন কমিশন বদ্ধপরিকর একটি সঠিক, সুন্দর এবং আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দেওয়ার জন্য। আমরা তো আসলে প্রত্যাশা করি না, আমাদের আসলে আমাদেরকে কাজ করে দেখাতে হবে যে আমরা একটি ভালো নির্বাচন উপহার দিতে পেরেছি। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কাজ। তো নির্বাচন কমিশন অত্যন্ত সফলভাবে এখন পর্যন্ত দায়িত্ব পালন করতে পেরেছে এবং আগামী যে কয়েকটা দিন আছে, 2-3টা দিন আছে, সেই দিনগুলোতেও এবং ভোটের দিন, ভোটের পর দিন, ভোটের আগের দিন খুবই গুরুত্বপূর্ণ। এই দিনগুলোতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের ভোটার, আমাদের রাজনৈতিক দল তারা কিভাবে আচরণ করে সেগুলোর উপর অনেক কিছুই নির্ভর করবে। তো বাংলাদেশ নির্বাচন কমিশন অত্যন্ত কঠোরভাবে এই দিনগুলোকে, আমরা তফসিল ঘোষণার পর থেকেই আমরা নিরপেক্ষভাবে, সততার সাথে এবং নিষ্ঠার সাথে আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আমরা এই দিনগুলোতেও আমরা সেটির ব্যত্যয় হবে না। মাননীয় নির্বাচন কমিশনারগণ এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং আমাদের যিনি মুখপাত্রের দায়িত্ব পালন করেন সম্মানিত সিনিয়র সচিব মহোদয়, তিনি কিন্তু প্রত্যেক দিন আমাদের গণমাধ্যম কর্মীদেরকে মিডিয়ার সামনে কিন্তু প্রতিদিন নির্বাচনের বিষয় নিয়ে তিনি প্রশ্নের জবাব দিচ্ছেন এবং তিনি বলছেন যে আমরা সঠিকভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি এবং করব ইনশাআল্লাহ। আমি এটুকুই এশিওর করতে পারি, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যেভাবে বলেছেন যে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি, এই ঐতিহাসিক দিনটির জন্য আমরা অপেক্ষা করছি এবং বাংলাদেশের মানুষ তথা সারা বিশ্ব কিন্তু এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। একটি বড় বিপ্লবের পরে একটি সঠিক নির্বাচন না হলে বাংলাদেশ বিচ্যুত হবে, তার পথ হারাবে। এই পথ যেন কোনোভাবেই না হারায়, সেটি শুধু একা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। বাংলাদেশে যত ভোটার আছে, যত রাজনৈতিক দল আছে, যত সংবাদ মাধ্যম আছে, যত মানুষ আছে এই দেশে, সবার কিন্তু দায়িত্ব নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। তো আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষের কাছে, সবার কাছে সহযোগিতা চাইব। 12 তারিখ যেন একটি উৎসবমুখর পরিবেশে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়, সে ব্যাপারে আশা করি সবাই সহযোগিতা করবে। আপনারা যারা প্রথম ভোটার, তরুণ ভোটার রয়েছেন, আপনারা কিন্তু নির্বাচন সংক্রান্তি বা ভোট প্রদান সংক্রান্ত যে কোনো প্রশ্ন আজকের আমন্ত্রিত অতিথিকে করতে পারেন। নির্বাচন যেহেতু দ্বারপ্রান্তে, বাংলাদেশ নির্বাচন কমিশন ভোট গ্রহণের প্রস্তুতি কতটুকু সম্পন্ন করতে পেরেছে? আরেকটা আমার ছোট প্রশ্ন, যে আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম কর্মী নির্বাচনের কাজের সাথে সম্পৃক্ত, তো তারা কিভাবে তাদের ভোটটা দিতে পারবে? নির্বাচনী আসনে দায়িত্ব পালন করবে তারা তার
ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করবে। উনি যদি তার নির্বাচনী এলাকার বাইরে, অর্থাৎ তিনি যেখানকার ভোটার সেখানে যদি দায়িত্ব পালন না করে অন্য কোনো জায়গায় চলে যান, তাহলে উনি এই নির্বাচনে ভোটটা দিতে পারছেন না। আপনি যেটা বললেন যে এই নির্বাচনের প্রায় দ্বার প্রান্তে আপনারা কতটুকু প্রস্তুতি নিয়েছেন, আমাদের শতভাগ প্রস্তুতি কমপ্লিট। আমাদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্যালট পেপার চলে গিয়েছে, নির্বাচনী সরঞ্জামাদি চলে গিয়েছে, এবং কেন্দ্রে কেন্দ্রে কীভাবে মালামাল কতগুলো ব্যালট পেপার যাবে সেই কাজটা ভাগ করার প্রস্তুতি এখন চলছে। হ্যাঁ, তো আমরা শতভাগ প্রস্তুত, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত, নির্বাচন কমিশনের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। মহিলা প্রিজাইডিং অফিসাররা কয়টার মধ্যে ঢুকতে পারবে এবং তাদের দায়িত্বটা কি থাকবে কি, এবং তাদের নিরাপত্তা কতটুকু থাকবে? প্রিজাইডিং অফিসারই। হ্যাঁ, এখানে আমরা নারী পুরুষ ডিফারেন্সিয়েশনটা করছি না। তো একজন প্রিজাইডিং অফিসার হচ্ছে ওই কেন্দ্রের প্রধান, তার কমান্ডেই ওই কেন্দ্রে সকল কর্মকাণ্ড পরিচালিত হবে উইথ ম্যাজিস্ট্রেসি। তিনি কিন্তু ওই দিন ম্যাজিস্ট্রেসি পাওয়ার হোল্ড করবেন ভোটের আগের দিন এবং ভোটের দিন। উনি যখন কেন্দ্রে যাবেন তখন থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত এবং ফলাফল জমা দেওয়া পর্যন্ত তিনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার হোল্ড করবেন। তার আন্ডারে ওই কেন্দ্রের আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং ওই কেন্দ্রের মোবাইল ফোর্স, স্ট্রাইকিং ফোর্স এবং সেনাবাহিনীর সদস্যরা যদি কেন্দ্রে 400 গজের মধ্যে প্রবেশ করে কোনো ধরনের কোনো দুর্ঘটনাকে টেক ওভার করতে হয় তাহলে তার পারমিশনের প্রয়োজন আছে। এখানে প্রিজাইডিং অফিসারের দায়িত্বটি অত্যন্ত স্পেসিফিক দায়িত্ব, ওই কেন্দ্রের ভোট পরিচালনা করা, আইন শৃঙ্খলা দেখা, সকল কিছু তার দায়িত্বে ওই কেন্দ্রের। তো এখন হচ্ছে আপনার প্রিজাইডিং অফিসারের দায়িত্বটি অলরেডি শুরু হয়ে গিয়েছে। ওনারা প্রশিক্ষণ নিয়েছেন, প্রশিক্ষণ নেওয়ার পরে ওনারা ভোটের আগের দিন অর্থাৎ 11 তারিখ সকালবেলা তার সাথে অন্যান্য যে ভোট গ্রহণকারী কর্মকর্তা আছেন, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সবাইকে নিয়ে তিনি মালামাল বুঝে নেবেন, অর্থাৎ ব্যালট পেপার এবং নির্বাচনী অন্যান্য যে মালামালগুলো আছে তিনি সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে এগুলো বুঝে নেবেন কেন্দ্রভিত্তিক, তার কেন্দ্রের যতগুলো ব্যালট পেপার আছে সব সহ বুঝে নিয়ে উনি ওনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ ওনাকে একটা গাড়ি দেওয়া হবে, অথবা হিল এরিয়া অথবা নদীপথ, সেখানে তাদের যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা করা হবে। এই যানবাহনে করে উনি কেন্দ্রে যাবেন। কেন্দ্রে যাওয়ার পর সকল ভোট গ্রহণ কর্মকর্তা সহ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ ওনারা কেন্দ্রটাকে ভোট গ্রহণের উপযোগী করবেন। আগের দিন 400 গজের বেষ্টনী নির্মাণ করবেন, তারপরে ভোট কক্ষ নির্মাণ করবেন, তারপরে লাইন দেওয়ার জন্য লাইন নির্মাণ করবেন, এবং কোন কক্ষে কোন ভোটাররা ভোট দিবে, সিরিয়াল কত থেকে কত, কক্ষ নম্বর লিখে রাখবেন, প্রবেশ বাহির, তারপরে এই কক্ষে কত থেকে কত নম্বর সিরিয়াল, এগুলো সব লিখে রেখে অনেক ফর্মস প্যাকেট আছে সেগুলো পূরণ করবেন। ব্যালট বাক্স কোন কক্ষে ব্যবহার করা হবে সেগুলোকে রেডি করবেন। রেডি করে তারা ওই কেন্দ্রে রাত্রি যাপন করবেন। এবং আপনাকে আমি একটা বিষয় বলে রাখি যে আমি কিন্তু শুরুতেই বলেছি উনি কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার হোল্ড করবেন ওই দিন, এবং ওনার সিকিউরিটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, 15 থেকে 16 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, এবং প্রত্যেক কেন্দ্রে একজন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যিনি থাকবেন তিনি দায়বদ্ধ তার আইনানুগ যে কমান্ড সেই কমান্ড পালন করবার জন্য। সকল ভোট গ্রহণ কর্মকর্তা উইথ প্রিজাইডিং অফিসার তারা কেন্দ্রে অবস্থান করবেন রাতের বেলা, এবং ব্যালটের যে নিরাপত্তা সেটাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রিজাইডিং অফিসার ব্যালটের নিরাপত্তা, রাত্রিকালীন নিরাপত্তা, দিনের বেলা ভোট গ্রহণের সময় নিরাপত্তা, সকল সময় তারা এগুলো পালন করবে। এবং সারাদিন ভোট নেবেন, ভোট নেওয়ার পর ফলাফল ঘোষণা করবেন, করার পরে নিরাপত্তা সহকারে আবার উপজেলা হেডকোয়ার্টার বা যেখানে কন্ট্রোল রুম খোলা হবে সেখানে তারা চলে আসবেন। আসার পর জমা দেওয়ার পরে তারপরে তিনি দায়িত্বমুক্ত হবেন। এইটা টোটাল কর্মকাণ্ড প্রিজাইডিং অফিসারের নেতৃত্বেই হবে, সেটা উনি নারী প্রিজাইডিং অফিসার হন আর পুরুষ প্রিজাইডিং অফিসার হন। যদি হচ্ছে কোনো কারণে ছবির সঙ্গে হচ্ছে আমার ফেসের মিলছে না, কোনো কারণে ম্যাচ করছে না, সেক্ষেত্রে কি কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে কিনা ভোটারের? আমরা ছবিগুলো তুলেছি 2007-8 সালে, এরপর থেকে রেগুলার বেসিসে ছবি তোলা হচ্ছে। যারা ইয়াং তাদের এই প্রবলেমটা নেই, যারা 2007 এবং 8 সালে ছবি তুলেছেন এখন পর্যন্ত ছবিটা কেউ পরিবর্তন করেননি, তাদের ক্ষেত্রে হয়তো বা মনে হতে পারে যে উনি তো আজ থেকে 16-17 বছর আগে ছবি তুলেছেন, এখন তার চেহারা কিছুটা আগে দাড়ি ছিল না, এখন দাঁড়িয়ে আছে, মাথায় আগে চুল বেশি ছিল এখন চুল কম। আমার মনে হয় না মুখ যেটা আছে সেটা দেখে আসলে অসুবিধা হওয়ার কথা না,
কারণ এখানে আপনার অনেকগুলো মানুষ দেখবেন, আপনি আপনার ছবিটা দেখলে কিন্তু চিনবেন, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার সামনে যে পোলিং এজেন্টরা থাকবে তারা কিন্তু আপনার লোকাল, তারা কিন্তু স্থানীয় মানুষ, তারাও কিন্তু আপনাকে দেখে চিনতে পারবে যে এই ছবিটা ওনারই। এটা বড় কোনো সমস্যা না। আপনি যেটা বলেছেন এই সম্ভাবনা খুব কম, না হওয়ারই কথা। তারপরেও যদি একটা দুটো এদিক ওদিক হয়, তারপরে ওখানে যারা উপস্থিত আছে, বিশেষ করে পোলিং এজেন্ট, ভোট গ্রহণকারী কর্মকর্তা, সবাই দেখলে আসলে চিনে ফেলবে, এটা সমস্যা হওয়ার কথা না। আমি যেহেতু এবার প্রথম ভোট দিতে যাচ্ছি, তা আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি কি আমার অভিভাবককে সাথে নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবো? আপনি আপনার বাবা মাকে নিয়ে কেন্দ্র পর্যন্ত যেতে পারবেন, বাট ভোট লাইনে দাঁড়িয়ে আপনি যদি আপনার মা সহ একই বুথের ভোটার হন তাহলে আপনি এক বুথে দাঁড়াতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট আপনি যখন গোপন কক্ষে যাবেন বা ভোট দিতে কক্ষের ভিতরে ঢুকবেন তখন আপনাকে একাই যেতে হবে। আর ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তো আপনি কারো সহযোগিতা নিতেই পারেন, এটাতে কোনো বাধা নেই কেন্দ্রে যাওয়ার জন্য। এ পাশ থেকে কারো কোনো প্রশ্ন আছে? ভোট শেষ হওয়ার পরে যে গণনার ক্ষেত্রে যেটা হয়, যে একটা টাইমিংয়ের ক্ষেত্রে, যেটা কোন টাইম থেকে কোন টাইমিং হতে পারে, কতটা সময় লাগতে পারে? এবার দুটো ব্যালট, হ্যাঁ। এর আগে জাতীয় সংসদগুলোতে নির্বাচন হয়েছে একটা ব্যালটে, হ্যাঁ। এবার গণভোট যুক্ত হয়েছে। সেক্ষেত্রে আমরা বলেছি যে এর আগে যদি একটা কেন্দ্রের ভোট গণনা করতে যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা লেগে যেত, এখন হয়তো বা ওইটা 4 ঘন্টা লাগবে, 4.5 ঘন্টা লাগবে, 5 ঘন্টা লাগবে, হ্যাঁ, এরকম হতে পারে। বাট 2 দিন 3 দিন এরকম আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এভাবে কোনোভাবেই বলা হয়নি। এবং নির্বাচন কমিশন বলেছে যে একটু সময় একটু বেশি লাগবে, গতানুগতিক যে সময়টা লাগে একটা ব্যালট থেকে সেটা থেকে একটু বেশি লাগবে। নির্বাচন নিয়ে সবসময় মানুষের সংশয় থাকে আসলে নিরাপত্তা নিয়ে। সবসময় ভোটাররা চিন্তা করে যে আমরা ঠিক মতো ভোট দিতে পারবো কিনা, আর দলীয় যারা আছে রাজনৈতিক ব্যক্তিরা তারা মনে করে যে ঠিক মতো হবে কিনা, প্রত্যেক দলের সাথে চিন্তা করে। এই ব্যাপারটাতে বিশেষ করে আমাদের সেনাবাহিনী সহ যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে, আপনারা কতটুকু প্রিপেয়ার্ড যে এই সবগুলো নিরাপত্তা দেওয়ার ব্যাপারে? নির্বাচন কমিশন শতভাগ প্রিপেয়ার্ড। আমরা কিন্তু নির্বাচন কমিশন 11 ডিসেম্বর 2025 তারিখে যখন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে যখন তফসিল ঘোষণা করে, আমরা কিন্তু প্রিপারেশন নিয়েই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। এখন পর্যন্ত আমরা শতভাগ প্রস্তুতি নিয়েছি এবং প্রস্তুতির আমাদের মিনিমাম কোনো ঘাটতি নেই। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি জানেন, প্রায় 9 লাখের মতো আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচনে নিয়োজিত আছে। সেনাবাহিনী উইথ ম্যাজিস্ট্রেসি তারা কিন্তু নিয়োজিত আছে। সশস্ত্র বাহিনী, আমরা শুধু সেনাবাহিনী বলবো না, সশস্ত্র বাহিনী, এখানে আপনার সেনা, নৌ, বিমান বাহিনী আছে, তারপরে আপনার কোস্ট গার্ড আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার সদস্য আছে, ব্যাটালিয়ন আছে, পুলিশ তো আছেই। তো এখানে নিরাপত্তার কোনো ঘাটতি হবে না এবং নির্বাচন কমিশন নির্বাচন কোনো অবস্থাতেই প্রশ্নবিদ্ধ হোক এমন কোনো নির্বাচন এবার অন্তত বাংলাদেশের অনুষ্ঠিত হবে না। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নির্বাচন কমিশন গ্রহণ করবে। নিরাপত্তার ক্ষেত্রে আমরা বিগত বছরগুলোতে দেখেছি যেটা ছিল না, এবার কি তাহলে স্পেশাল কিছু করা হয়েছে? হ্যাঁ, এবার স্পেশাল অনেকগুলো বিষয় করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি সময়ে সময়ে স্ট্র্যাটেজি পরিবর্তন হয়। এবারে স্ট্র্যাটেজি নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছু কিছু নতুন বিষয় অ্যাড করা হয়েছে। সেটি হচ্ছে ভোট কেন্দ্রে সিসিটিভির ব্যবহার করা হচ্ছে এবং প্রত্যেকটা উপজেলা হেডকোয়ার্টার থেকে সিসিটিভিগুলোকে মনিটরিং করা হবে। আরেকটি বিষয় অ্যাড করা হয়েছে, ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রধান যে ব্যক্তি থাকবেন, কর্মকর্তা থাকবেন, তার সাথে বডি অন ক্যামেরা থাকবে। এই বডি অন ক্যামেরাটা এখানে সেট করা থাকবে এবং সব সময় এই বডি অন ক্যামেরা রেকর্ড হতে থাকবে, লাইভ চলতে থাকবে। হ্যাঁ, লাইভ চলতে থাকবে। ওই কেন্দ্রে কোনো ধরনের কোনো ইনসিডেন্ট ঘটলে উনি একটা বাটনে, POS একটা বাটন আছে, সেই বাটনে চাপ দিলেই আমাদের যে সেন্ট্রাল কমান্ড কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমের সাথে তার কানেকশন সরাসরি স্টাবলিশ থাকবে। ওইটা বড় স্ক্রিনে চলে আসবে ওই কেন্দ্রটা। এবং সাথে সাথে আপনার আমাদের মোবাইল ফোর্স, স্ট্রাইকিং ফোর্স এবং সশস্ত্র বাহিনী ওই কেন্দ্রের দিকে মুভ করবে এবং সাথে সাথে ওই কেন্দ্রটাকে এটা এবার আমরা প্রথমবারই দেখতে পাচ্ছি। এবারে এটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছে। আরেকটি বিষয় এবার ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হলো সুরক্ষা অ্যাপ। একটা অ্যাপ তৈরি করা হয়েছে। সেই অ্যাপটা আমাদের ভোট গ্রহণকারী কর্মকর্তার কাছে থাকবে, মোবাইলে অ্যাপ থাকবে। সেই অ্যাপটি আমাদের সেন্ট্রাল কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমের সাথে কানেক্টেড থাকবে। ভোট গ্রহণকারী কর্মকর্তার কাছে একটা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার কাছে একটা, দুটো ডিভাইস কিন্তু থাকছে। তারা সাথে সাথে
ছবি তুলে ভিডিও করে আমাদের কন্ট্রোল রুমে পাঠাবে এবং সাথে সাথে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের শেষ মুহূর্তে আমাদের ভোটারদের কীরকম আচরণ হওয়া উচিত? আপনাদের কাছে কিন্তু দেখবেন যে ক্যান্ডিডেট, বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র ক্যান্ডিডেটরা আসবে, অনেকে নানা ধরনের প্রলোভন দিবে, প্রতিশ্রুতি দিবে। হ্যাঁ, তো আমার যেটা অনুরোধ থাকবে যে ভোটাররা কোনো প্রলোভনে, কোনো লোভে পড়ে তার যে নৈতিক যে ভিত্তি, নৈতিকতা তাকে কোনোভাবেই বিক্রি করা যাবে না এবং কোনো অবস্থাতেই আপনি জেনে বুঝে আপনি ভোটটা দিবেন, আপনার যাকে যোগ্য মনে হবে আপনি তাকে ভোটটা দিবেন। এবং আরেকটা বিষয় আমি ভোটারদের বলি, ভোটাররা আপনারাও কোনো না কোনো রাজনৈতিক দলকে মনে মনে হয়তো বা সমর্থন করতে পারেন, এটা আপনার রাজনৈতিক অধিকার, এটা আপনি করবেন, এটাই স্বাভাবিক। সেই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে, এই ধরনের কোনো ঘটনা আপনাদের কাছ থেকে আমরা অন্তত প্রত্যাশা করি না। আপনি সুনাগরিক সুলভ আচরণ যেটা বলে, সেই সুনাগরিক সুলভ আচরণটা আমরা আপনার কাছ থেকে প্রত্যাশা করি। ভোটারদেরকে অনুরোধ করব, আপনারা যেহেতু প্রথম ভোট দিতে যাচ্ছেন, তো আপনার কিছু কোড অফ কন্ডাক্ট আছে, যেমন আমরা মোবাইল ফোনকে আমরা ভোট কেন্দ্রে নিতে আমরা নিষেধ করি। মোবাইল ফোন নিয়ে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। মোবাইল ফোন ব্যবহার সবার জন্য নিষিদ্ধ। আইন শৃঙ্খলা বাহিনীর যিনি হেড ওই কেন্দ্রের, সে থাকবে, প্রিজাইডিং অফিসার দুজন মোবাইল ফোন ব্যবহার করবে, আর অন্যান্য যে ভোট গ্রহণকারী কর্মকর্তা তারাও মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। আসলে আমার প্রশ্ন দুইটা। আপনি বললেন যে প্রত্যেকটা কেন্দ্রে এই সিসি ক্যামেরা থাকবে, তারপরে নিরাপত্তা থাকবে। যেমন দেখা যায় যে শহরের যেসব মানে জেলাভিত্তিক শহর, তারপরে এই বিভাগীয় শহরগুলোতে নিরাপত্তা মোটামুটি ভালোই থাকে, যে কোনো আগেও অনেক ভালো ছিল। কিন্তু এই জেলাভিত্তিক পর্যায়ের কেন্দ্রগুলোর বাইরে যেগুলো আছে, যেমন ধরেন আমাদের পার্বত্য অঞ্চলের কথা যদি বলি, ওখানে তো অনেক জায়গায় মানে ইলেকট্রিসিটির ব্যবস্থা নাই, মানে রাস্তাঘাটে তো ভালো না। তখন যদি একটা যদি সমস্যা হয়, এই সমস্যা আপনার কীভাবে মানে মোকাবিলা করবেন, অথবা আপনার কতটুকু প্রস্তুত? নির্বাচনের আগ মুহূর্তে মানে প্রার্থীদের যে আচরণবিধি মানে কেমন হওয়া উচিত, এসব নিয়ে আপনার মানে মন্তব্যটা কেমন? আমাদের 42,779টি কেন্দ্রের মধ্যে 325টি কেন্দ্রে বিদ্যুৎ ছিল না। তো এর মধ্যে আমরা বিদ্যুৎ সচিব মহোদয়কে আমরা পত্র প্রেরণ করেছি, যেগুলো কেন্দ্রে বিদ্যুৎ প্রদান করা সম্ভব সেগুলো কেন্দ্রে বিদ্যুৎ প্রদানের কাজ, একেবারে বিদ্যুৎ সংযোগের কাজ খুব দ্রুত বেগে চলমান আছে। আমার কাছে রিপোর্ট, এর মধ্যে অর্ধেক কেন্দ্রে তারা বিদ্যুৎ সংযোগ দিয়ে ফেলেছে। আর যেগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব না, সেই কেন্দ্রগুলোতে আমরা জেনারেটর এবং সোলারের ব্যবস্থা করেছি। যেখানে জেনারেটর এবং সোলারের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না, সেটা খুবই নগণ্য পরিমাণ। পার্বত্য অঞ্চলে এক জায়গা থেকে যেতে অন্য জায়গায় আমাদের কেন্দ্রগুলোকে আমরা মোটামুটি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে আপনার সাধারণ কেন্দ্র, আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ কেন্দ্র। গুরুত্বপূর্ণ কেন্দ্র আমরা সেটাকে বলছি যেটাতে ঝুঁকি থাকে, নিরাপত্তাজনিত ঝুঁকি থাকে, সেই কেন্দ্রগুলোকে আমরা গুরুত্বপূর্ণ কেন্দ্র বলছি। এই কেন্দ্রগুলোর প্রতি আমাদের কেন্দ্রের তালিকা আছে, কোন কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ, সেই কেন্দ্রের তালিকা অনুযায়ী আমরা সেখানে ফোর্স বাড়িয়ে দিয়েছি। এবং আমাদের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, মোবাইল ফোর্স, স্ট্রাইকিং ফোর্স, সকল বাহিনীর কাছে এবং গোয়েন্দা সংস্থা সকল বাহিনীর কাছে এই লিস্টগুলোকে আমরা দিয়ে দিয়েছি, যাতে ওই কেন্দ্রগুলোর প্রতি বিশেষ নজর রাখা হয়, যাতে কোনো তথ্য পাওয়ার সাথে সাথেই যেন ওই কেন্দ্রটাকে আমরা রিকভার করে নিতে পারি। এইভাবে আমরা সাজিয়েছি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন যে রাজনৈতিক দলের প্রার্থীর আচরণ কেমন হওয়া প্রার্থীর উচিত? আচরণ কেমন হওয়া উচিত। আপনি জানেন যে ভোটের 48 ঘন্টা আগে সকল ধরনের প্রচারণা বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু কোনো প্রার্থী ভোট চাওয়ার জন্য বা প্রচারণা করতে পারবেন না। আরেকটি বিষয় বলে রাখি যে আমি প্রার্থীদেরকে, আপনারা যেহেতু ভোটে এই পর্যন্ত নির্বাচন কমিশনকে প্রার্থীরা সকল রাজনৈতিক দল যথেষ্ট সহযোগিতা করেছে, এবং ভোটের দিন, ভোটের আগের দিন, ভোটের পরের দিন নির্বাচন কমিশন আশা করে প্রার্থীদের কাছ থেকে এবং রাজনৈতিক দলদের কাছ থেকে নির্বাচনী আচরণবিধির মধ্যে থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে, এটা আমরা আশা করি। যদি আচরণবিধি লঙ্ঘিত হয়, তাহলে নির্বাচন কমিশন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এবং আপনারা এটাও জানেন যে আচরণবিধি যদি খুব বড় মাত্রায় আচরণবিধির ভায়োলেশন হয়, তাহলে নির্বাচিত হওয়ার পরেও কিন্তু নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে, তার জাতীয় সংসদ সদস্য পদ বাতিল করার ক্ষমতা রয়েছে। কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল কেন্দ্রে, আমরা হয়তো বা বডি অন ক্যামেরার মাধ্যমে সেটা দেখতে পারবো,
কিন্তু এর বাইরেও কি কোনো সেফ জোন আছে যেখানে হচ্ছে আমরা সহজেই মুভ করতে পাবো, মানে আমরা যারা ভোট দিতে যাব? কেন্দ্রই সেফ জোন। কেন্দ্রের 400 গজের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির ঘটনা ঘটবে না এবং অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সুযোগ নির্বাচন কমিশন হতে দেবে না। প্রিজাইডিং অফিসারের সেই ক্ষমতা রয়েছে, প্রয়োজনে ওই কেন্দ্রের ভোট সে বন্ধ করে দিতে পারবে। কিছুদিন আগে একটা সরকারি প্রজ্ঞাপন জারি হলো যে 3 দিন সরকারের সাধারণ ছুটি থাকবে। তো এই সময় কি গাড়ির চলাচল স্বাভাবিক থাকবে নাকি বন্ধ থাকবে? আর যদি বন্ধ থাকে ওই সময় যদি ইমার্জেন্সি কোনো কিছু প্রয়োজন হয়, যেমন অসুস্থ ব্যক্তি, তারপরে প্রেগনেন্ট মহিলা, তো তাদের মানে ব্যবস্থাটা কীভাবে নিতে পারবে তারা? আপনি যেটা বলেছেন সেখানে বাস সার্ভিস কিন্তু চালু থাকবে। আপনার ট্রাক, লরি, পিক আপ, হ্যাঁ, মোটরসাইকেল, এগুলো বন্ধ থাকবে। হ্যাঁ, বাস সার্ভিস যেটা সেটা কিন্তু চালু থাকবে। অ্যাম্বুলেন্সও আন্তঃজেলা বোধহয় বাস, চালু। জরুরি সেবা অ্যাম্বুলেন্স চালু থাকবে, সবসময়ই চলবে এবং ভোটের দিনও এখানে চলবে। আমার একটু জানতে ইচ্ছা করছে যে এই সার্ভিসগুলো আসলে কতদিন চালু থাকবে? মোটরসাইকেল বন্ধ থাকবে আপনার 3 দিন। মোটরসাইকেল বন্ধ থাকবে ভোটের আগের দিন, ভোটের দিন, ভোটের পরের দিন মোটরসাইকেল বন্ধ থাকবে। তারপরে আপনার এই ট্রাক, লরি, পিক আপ, তারপরে হচ্ছে মাইক্রোবাস, হ্যাঁ, এগুলো বন্ধ থাকবে, 2 দিন বন্ধ থাকবে। ঠিক আছে। আর বাস সার্ভিসটা আপনার সবসময় চালু থাকবে। বাস সার্ভিসটা হাইওয়েতে বাস সার্ভিস বন্ধ হবে না, অ্যাম্বুলেন্স বন্ধ হবে না, এগুলো চালু থাকবে আর কি। আমি তো গণভোট সম্পর্কে পুরোপুরি জানি না, আমাকে গণভোট সম্পর্কে একটু বলেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সুপারিশগুলো সেগুলোকে 4টা প্রশ্নে ভাগ করা হয়েছে। 4টা প্রশ্নে ভাগ করে একটি ব্যালট তৈরি করা হয়েছে। সেখানে মানুষ ভোট দিবে হ্যাঁ অথবা নাতে। বিভিন্ন বিষয়ে যে সংস্কারগুলো, যেগুলো রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে সেগুলোকে আপনি সমর্থন করেন কি করেন না। কি কি 4টা প্রশ্ন আছে সেটা ব্যাপকভাবে সরকারি টেলিভিশন সহ সকল গণমাধ্যমে ব্যাপক হারে প্রচার করা হচ্ছে। তথ্য মন্ত্রণালয় প্রচার করছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রচার করছে। আপনারা জানেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি ভোটের গাড়ি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রদক্ষিণ করছে এবং শহর, বন্দর, নগর, গ্রাম, গঞ্জ সব জায়গায় এটি প্রদর্শন করা হচ্ছে। প্রশ্নগুলো কি কি আছে জনগণকে জানানো হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের প্রচারণায়ও গণভোটটাকে রেখেছে। তারা তাদের ভোট চাওয়ার পাশাপাশি গণভোটেও তারা ভোট চাইছে। তো জনগণ ইতিমধ্যে এ বিষয়ে অ্যাওয়ার হয়েছে এবং তারা জাতীয় সংসদ নির্বাচন ভোট দেওয়ার পাশাপাশি তারা গণভোটেও ভোটদান করবে এবং ওই দিন একই সাথে ভোট গ্রহণ করা হবে দুটোরই, গণভোটেরও ভোট গ্রহণ করা হবে এবং জাতীয় সংসদ নির্বাচনেরও ভোট গ্রহণ করা হবে এবং ফলাফলও একসাথেই গণনা করা হবে এবং একসাথেই ঘোষণা করা হবে। এই হচ্ছে আপনার গণভোটের বিষয়। আমার একটা বিষয় জানার ছিল যে নির্বাচনের পর আইনশৃঙ্খলা বাহিনী কতদিন মাঠে থাকবে? বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তো সবসময়ই তাদের দায়িত্ব পালন করে। সশস্ত্র বাহিনীকে আপনি মিন করেছেন, হ্যাঁ, সশস্ত্র বাহিনী বলতে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা কতদিন থাকছে? তারা নির্বাচনের পরে 3-4 দিন 5 দিন তারা মাঠে থাকবে। এটা হচ্ছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এরপরেও যদি যখন যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার যদি মনে করে যে সশস্ত্র বাহিনীকে আরও কিছুদিন মাঠে রাখা দরকার, সেটা সরকার সিদ্ধান্ত নেবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রথম ভোটে আসবার জন্য এবং আমাদের যে তরুণ ভোটাররা এসেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমাদের সাধারণ দর্শকরাও কিন্তু অনেক কিছু জানতে পেরেছে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আজকে যারা ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে তরুণ ভোটারদের মারফতে জানতে পারলাম কী ধরনের বাংলাদেশ তারা দেখতে চায়, আগামীর বাংলাদেশ কী হবে, বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে এবং তারা কে কে ভূমিকা পালন করবে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে দোরগোড়ায় চলে এসেছি। আসুন আমরা সবাই ভোট দিয়ে সুস্থ সুন্দর গণতান্ত্রিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করি। নিজে ভোট দিবেন, পরিবার পরিজনদেরকে ভোটদানে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, বাংলাদেশের সাথেই থাকবেন।